নমস্কার। আজকের ভিডিওতে স্বাগত জানাই। এটি ইউটিউবেরই ভিডিও, ফেসবুক লাইভ নয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ছড়িয়ে দেবেন এবং অবশ্যই ভাববেন এবং আগামীর জন্য মানসিক প্রস্তুতি নিতে অবশ্যই সহায়ক হবে এই ভিডিওতে। ভিডিওর বিষয়ে যাওয়ার আগে আমি দু একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিতে চাই। এখনও কেউ কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, বিশেষ করে পুরনো অনেকেই বলছেন যে আমি নাকি অনেক নেতিবাচক কথা বলে টলে তাদের মানসিক মানে ব্যাপারটাকে নাকি ভেঙে টেঙে দিচ্ছি বা এরকম কিছু করছি। আমি খুব ভালো ভালো কথা বললে, ইতিবাচক কথা বললে, দারুণ দারুণ কথা বললে নাকি ভালো হয়। তো আমি প্রথমেই বলে দিই যে আমার ভিডিও, ইউটিউব ভিডিও বলুন, ফেসবুক বলুন, এগুলো ঠিক মোটিভেশনাল স্পিচ নয় আর কি। হ্যাঁ, মোটিভেশনাল গুরু অনেকেই আছেন, ফেসবুকেও আছেন, ইউটিউবেও আছেন। তো এরকম দেখবেন সরকারি চাকরি কী করে পেতে হবে তার জন্য মোটিভেশনাল গুরু। তো এরকম করে আমার পরিচিত এই মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে 5-10 বছর কাটিয়ে দিয়েছেন, সরকারি চাকরি হয়নি। তো সমস্যা এখানেই। তো আমি প্রথম দিকেই বলে দিয়েছি যে এখন সরকারি চাকরির চেষ্টা না করে স্বনিযুক্তির কথা ভাবুন। অন্তত এই মহামূল্য সময়টা বেঁচে যাবে, অমূল্য সময়টা বেঁচে যাবে। তো যে ক্ষেত্রে নিয়োগই নেই, নিয়োগই বন্ধ হয়ে গেছে বা সামান্য লোক দেখানো আছে, তাও অনিশ্চয়তায় গামলা গামলা মামলা। তো বহু আগেই বলেছি, তার জন্য মোটিভেশনাল স্পিচ দিয়ে কী হবে? আপনার অমূল্য সময় নষ্ট হবে না? তো সেই সময়টা অন্তত যদি ঝালমুড়িও বিক্রি করেন, আমাদের মাননীয়া বলেই দিয়েছেন আগে থেকে, কিন্তু চপ, আমি কিন্তু বলিনি, চপ মুড়ি এসব বিক্রি করার কথা। তো তাতেও অন্তত দুটো পয়সা আপনি দেখতে পাবেন বা উপার্জন হবে। তো মোটিভেশনাল স্পিচ কোন ক্ষেত্রে হয়? প্রেম, ভালোবাসা, যাতে করে ব্যক্তিগত ক্ষেত্রে, মানে আমি আর্থসামাজিক ক্ষেত্রের কথা বলছি না, ব্যক্তিগত ক্ষেত্রে অবশ্যই এর ভূমিকা রয়েছে, মানসিকভাবে শক্তিশালী করে। তো আমিও সেটা বলি, মানসিক প্রস্তুতিটা কি খারাপ জিনিস? যাতে করে আকস্মিকভাবে আপনার ওপরে বজ্রপাত যখন ঘটছে তখন কেমন লাগবে বলুন দেখি। ওই কারণেই আমি প্রস্তুতি দিই, আর কখনোই বলি না ভেঙে পড়বেন। আমার সহযোদ্ধা পাঠকেরা কিন্তু, যারা এখনও আমার সঙ্গে সংযোগ রেখেছেন, আসছেন, আবার দেখা হবে কলকাতা বইমেলায়। আর হ্যাঁ, বলে দিই, 2024-এর পরে, মানে পার্লামেন্টারি ইলেকশনের পরে কিন্তু খেলার মাত্রা, মানে যে খেলা হবে আপনারা তো জানেন, এই খেলার মাত্রা কিন্তু আরও মোমেন্টাম বাড়তে চলেছে। তো সংযোগ বাড়ান, আমার সঙ্গে সংযোগ শুধু নয়, আমরা যারা একসাথে এরকম চিন্তাভাবনা করছি, ভাবছি আগামীতে যে আমাদের পরিস্থিতি আরও কতটা ঘোরালো বা কঠোর হতে পারে, সে ব্যাপারে ভাবছি, পরস্পরের মধ্যে সংযোগ রাখুন, যোগাযোগ রাখুন। আজকের ভিডিওর বিষয় কি? ওই যে প্রথমেই বলে দিয়েছিলাম, দীর্ঘদিন ধরেই বলে আসছি, অমৃতস্বপত্রা দ্বিতীয় খণ্ডে চক্রবুহের দিনরাত্রি সর্বত্রই বলার হয়েছে বিভিন্নভাবে। সেটা হলো যে এই মুহূর্তে বেসরকারিকরণের, যেটাকে বলা হয় থার্ড জেনারেশন রিফর্ম, জোর কদমে চলছে। আহামরিকে শিখণ্ডী করে, আপনারা তো জানেন কোন আহামরি, আবার নতুন করে প্যানিকবাজি শুরু হয়েছে, তাও আপনারা জানেন। এ বিষয়ে আমি ফেসবুক লাইভ করেছি, ফেসবুকে লিখছি। তাহলে এই যে বেসরকারিকরণ, অর্থাৎ যার সূত্রপাত মানে ভারত সই করেছিল 1 জানুয়ারি 1995 সালে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, গ্যাট ভেঙে, 1947 সালে গঠিত গ্যাট ভেঙে, যেটাকে আবার নতুন, মানে নতুন বোতলে পুরনো মদ হিসেবে WTOকে আনা হয়। সেই WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মূল এজেন্ডাই হলো বেসরকারিকরণ, অর্থাৎ সরকারকে কেয়ারটেকার ভূমিকায় নিয়ে যাওয়া। সরকার শুধু দেখভাল করবে আর কি। আপনি একটা বড় বিল্ডিং বা ম্যানশন কিনেছেন, আপনি একটা কেয়ারটেকার রাখলেন, তো ব্যাপারটা ওই রকম আর কি, কেয়ারটেকার ডগ যাকে বলা হয়, সেরকমই আর কি, ওই ধরনের আর কি জায়গা। অনেকেই এখানে নেতিবাচকভাবে ব্যাপারটা নেবেন না, কারণ ব্যাপারটা সেই রকমই দাঁড়াচ্ছে। কারণ
রাজনৈতিক দলই বলুন, সরকারই বলুন, আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা তীব্র শক্তিশালী হওয়ার পর থেকে কেউ কিন্তু সার্বভৌম নয়, মানে কোনো রাষ্ট্রই সার্বভৌম নয়, এবং প্রত্যেককেই ফান্ড করে চালানো হচ্ছে এবং চলছে। তো তারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আমরা জানি যে এটার মাধ্যম, যার দ্বারা এই কাজগুলোকে রূপায়িত করা হচ্ছে, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনও, হ্যাঁ, WHO, সবাই একযোগে কাজ করছে। এবং অবশ্যই এর পেছনে রয়েছে, আপনারা তো জানেন কোন শক্তি, এ নিয়ে বহু বলেছি, বহু লিখছে। তো সেই এজেন্ডাই এখন থার্ড জেনারেশন রিফর্ম হিসেবে আমাদের দেশে জোর কদমে চলছে। আর এই বেসরকারিকরণের ক্ষেত্রে যখনই মনে আসবে, আপনার মনে বেসরকারিকরণ শব্দটা বা প্রাইভেটাইজেশন শব্দটা যখন আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে, তখন সবার আগে কি মনে আসবে বলুন তো? অর্থাৎ যেখানে সরকারের সবচেয়ে বেশি ব্যয় হয়, এবং যেহেতু বলাই হচ্ছে বেসরকারিকরণের উদ্দেশ্যই হচ্ছে যে সরকারের ওপর এই যে বোঝা, নন প্লেন এক্সপেন্ডিচার, বিশেষ করে এই বোঝাটাকে কমিয়ে দেওয়া বা একেবারে নামিয়ে দেওয়া। অর্থাৎ এক কথায় এই যে নতুন বিশ্ব ব্যবস্থার দিকে আমরা চলেছি বা ইতিমধ্যেই বেশ কয়েক শতাংশ লাগু হয়েই গেছে, তার একটি অন্যতম লক্ষ্য হলো ওয়েলফেয়ার স্টেটকে ধ্বংস করা, অর্থাৎ মঙ্গলকামী রাষ্ট্র যাকে বলা হয়। জনগণের মঙ্গল, সব মানুষের মঙ্গলের কথা ভেবে, কম বেশি মঙ্গল যেভাবেই হোক না কেন সবার কথা ভেবে, প্রজামঙ্গলের কথা ভেবে যে রাষ্ট্রের ভিত্তি তৈরি হয়েছিল, সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে পুরোটাই আর্থসামাজিক ব্যবস্থা, প্রতিষ্ঠান সব কিছুই কর্পোরেটের হাতে, অর্থাৎ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়া। তো সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই কয়েকটি খবর আমার সামনে আছে, সেটা আপনাদের সামনে রাখছি এবং বিশ্লেষণ করছে। তো এই বেসরকারিকরণ বলতেই যে মনে আসে আমাদের কী বলুন তো? গণপরিবহন, অর্থাৎ বিশেষ করে রেল, সবচেয়ে বড় গণপরিবহন এবং সরকারি গণপরিবহন, তার বেসরকারিকরণ, যেটা আপনারা জানেন পুরোদমে চলছে, এবং স্টেশন থেকে শুরু করে ট্রেন, ব্যক্তিগত বন্দে ভারত দিয়ে সূত্রপাত হয়েছে, এবং অনেক স্টেশনও ভেতরে হাত বদল হয়ে গেছে, এখন প্রকাশ্যেই হচ্ছে। তো এবং আপনারা জানেন যে এই গণপরিবহন রেল থেকে এই উদ্যোগ, রেলকে প্রাইভেটাইজ করার লক্ষ্যেই হাওড়া সেকশন থেকে হকার উচ্ছেদ সম্পূর্ণ হয়ে গেছে। প্রায় কোনো স্টেশনে আর হকার দেখতে পাবেন না, এবং হাওড়া স্টেশনেও দেখবেন বেসরকারি বিভিন্ন আউটলেট, কর্পোরেট আউটলেট, তারা দোকান খুলে বসেছে। তো অর্থাৎ সেখানে এই স্তরের কাজটা প্রাইভেটকে হাতে দেওয়ার আগে, বেসরকারিকে হাতে দেওয়ার আগে, এই যে হকার উচ্ছেদ করে নেওয়া, যেমন করে দেখবেন জমি বাড়ি প্রমোটারের হাতে তুলে দেওয়ার আগে ভাড়াটিয়া উচ্ছেদ করতে হয়, ব্যাপারটা ওই রকম, বহু আগেই বলেছি। সেই পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, বাকি পর্বগুলো আস্তে আস্তে ধাপে 2024-এর মধ্যে রূপায়িত হবে। এটা গেল রেল, গণপরিবহন। আর কি থাকছে? সরকারি চিকিৎসা ব্যবস্থা, তাই তো? অত্যন্ত বড় খরচ হয় সেখানে সরকারের, এবং এই শিক্ষা ব্যবস্থা থাকার ফলে বেসরকারি মুনাফাতে ভাগ বসে, তাই তো? যদিও আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে, যারা মনে করেন বা সামর্থ্য আছে, তারা বেসরকারি ক্ষেত্রেই চিকিৎসা করান আর কি, বড় বড় নার্সিংহোম, সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করান। কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের তো সেই সামর্থ্য নেই। তো এই কারণে তারা এখনও সরকারি হাসপাতাল বা চিকিৎসার দিকেই তাকিয়ে থাকেন। তো এটা একটা সেক্টর, আজকের খবরটি এই সেক্টরেই রয়েছে। আর কি থাকছে? স্কুল, অর্থাৎ বিদ্যা, সরকারি শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষক থেকে শুরু করে ছাত্র, পড়ুয়া পিছু সরকারের একটা বড় রকমের খরচ হয়, যেটা বলাই বাহুল্য, সেটা সরকার কাঁধ থেকে নামাতে চাইছে। এবং এই যে সরকারি পাশাপাশি সরকারি উদ্যোগ থাকা মানে তো বেসরকারি মার খাওয়া না, তাদের মুনাফায় ভাগ বসা, এটা তো বুঝতেই পারছেন। তো এই কারণে এই যেমন সরকারি চিকিৎসার ওপরে আঘাত আসবে, এবং বেসরকারি কীভাবে সরকারি যে শিক্ষা ব্যবস্থা, তাকেও আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হবে। আজকের বাকি দুটি খবরও কিন্তু এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে কীভাবে লাটে তোলার কার্যক্রম একটু করে ডিভাইড অ্যান্ড রুলের মাধ্যমে কার্যকর করা হচ্ছে, সেটাও আমি সামনে আনব। আর একটা কথা মনে রাখবেন, অমৃতস্য পত্র 2য় খণ্ডে
বিস্তারিত লিখেছে। আপনারা তো জানেন যে কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক বলুন, IMF বলুন, এরা লোন দিয়ে মানে অর্থ জুগিয়ে সরকারগুলোকে, রাষ্ট্রগুলোকে কিনে নেয় এবং সেইভাবে তাদের পলিসি রূপায়ণ করতে বাধ্য করে। এমনি এমনি তো লোন দেয় না মহাজন, বুঝতেই পারছেন। তো সেই পলিসি অনুযায়ী কিন্তু এখন কাজ হচ্ছে এবং বেসরকারিকরণের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এখন অনেকেই বলতে পারেন যে আপনি সবসময় এই নতুন বিশ্ব ব্যবস্থার খারাপ দিকগুলোই বলেন, ভালো দিকগুলো কেন বলেন না? কত ভালো তো হতে পারে। আমি তাদের বলি, হ্যাঁ অবশ্যই ভালো কিছু তো হতেই পারে। পৃথিবীতে ভালো, অবিমিশ্র খারাপ বলে কিছু নেই। যা আপনার কাছে ভালো অন্যের কাছে খারাপ হতে পারে, যা অন্যের কাছে খারাপ তা আরেকজনের কাছে ভালো হতে পারে। ওই যে বাংলায় কথা প্রবাদ বাক্য আছে না, যে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, তাই না? ওয়ান ম্যানস মিট অ্যানাদার ম্যানস পয়জন। তো সুতরাং আমি বেশিরভাগ মানুষের কথা বলি। আর ভালো ভালো কথা বলার জন্য তো মেইন স্ট্রিম মিডিয়া আছেই, আর অন্যান্য নিউজ পোর্টাল আছে। সেখানে নতুন বিশ্ব ব্যবস্থা থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে, যে তার কত ভালো ভালো দিক হতে পারে, তাই না? প্রথম থেকেই তো আমি শুধু এই করোনামৃতের খারাপ দিকগুলো বলে গেছি। তো এখন তো আশা করি অনেকেই বুঝতে পাচ্ছেন যে এই দিকগুলো বলার দরকার ছিল, তাই না? বলুন দেখি। ভালো দিক, ইতিবাচক দিক তো আপনার মেইন স্ট্রিম মিডিয়াতেই পাবেন, ভুরি পাবেন। দিনরাত তারা যা আপনাদের জানান দিচ্ছে, এতে কত ভালো হচ্ছে, কত রাজনৈতিক দলরা জানান দিচ্ছে, এবং আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে প্রচুর পোর্টাল আছে, অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বড় বড় সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এমনকি মেট্রো রেলের টিকিট কাউন্টারের সামনেও আমরা দেখতে পাচ্ছি তাদের ছবি। তাই তো তো তারা তো বলছেই। তো আমি না হয় একটুখানি নিন্দুক হলাম, হ্যাঁ তাই তো? তো কবি সাহিত্যিকদের কাজ কি বলুন তো, লেখকদের কাজ কি এই ল্যাজ নাড়ানো? নিশ্চয়ই নয়। যে দিকগুলো জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না, মানুষকে জানানো হচ্ছে না, বোঝানো হচ্ছে না, মানুষকে গাড্ডার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সেই দিকগুলো কি আমি বলবো না? তাহলে আমি কেন কলমটা ধরেছি? আর কণ্ঠস্বরটা এখন আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ সব দিকে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানো যায়, কলমে হোক, বইপত্রে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, তার জন্যই। তো যাই হোক, চলে আসছি প্রথম খবরে। নিশ্চয়ই শুনেছেন যে আজকেই খবর আমার চোখে পড়েছে। এটা কবেকার খবর আমার ঠিক জানা নেই, তবে খুব সাম্প্রতিক খবর, যে আমাদের সরকারি হাসপাতালগুলোতে অন্য রাজ্যের, ভিন রাজ্যের রোগীকে পয়সা দিয়ে এবার থেকে চিকিৎসা নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ খুব সুন্দর, মানে এটা কি বলুন তো, ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা বহু আগেই বলেছি। অর্থাৎ এই রাজ্যের যারা মানে অধিবাসী, সেটা তো আপনার আধার কার্ড, ভোটার কার্ড দেখলেই বোঝা যাবে আপনি কোন রাজ্যের অধিবাসী, অন্তত অফিসিয়ালি। তো এইবার তারা নাকি সরকারি হাসপাতালে যেমন বিনা পয়সায়, কোট আনকোট বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছিলেন, তেমনই পাবেন। কিন্তু অন্য রাজ্য, যেমন বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, সেখানকার মানুষও তো অনেক সময় আমাদের দেশে, আমাদের রাজ্যে চিকিৎসার জন্য আসেন। যেমন আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক মানুষ ভেলোরে বা দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য যান। অবশ্যই সেখানে তো বিনা পয়সায় চিকিৎসার জন্য যান কি না আমার জানা নেই, তবে হ্যাঁ, সাঁই বাবা থেকে শুরু করে কিছু হাসপাতাল আছেন যেগুলো ট্রাস্টের অধীনে, সেখানে নিশ্চয়ই কেউ কেউ বিনা পয়সায় চিকিৎসার জন্য যান। তো প্রশ্ন হচ্ছে যে এটা কেন হলো বলুন দেখি, উদ্দেশ্যটা কি? ওই যে এখনই বা কেন হলো? আহামরি করোনা আহামরি আসার পরেই এসব হচ্ছে কেন বলুন দেখি? আগে তো হয়নি। এগুলোর কি দুয়ে দুয়ে চার একটুখানি যোগ করতে পারছেন না, যে ঠিক এগুলো আসার পরেই এগুলো ঘটছে কেন? তাই না? কেন ঘটছে? ব্যাকগ্রাউন্ডে সবসময় করোনার বাঁশিটা বেজে যাচ্ছে, আর এদিকে ওরা খাসি কেটে চলেছে। কোন খাসি, কোন পাঠা, সেটা আর নতুন করে বলার কিছু নেই, আছে কি? বলার কিছু নেই। তো যাই হোক, তাহলে এটার উদ্দেশ্য হচ্ছে, দেখুন, বহুমুখী উদ্দেশ্য, এক ঢিলে বহু পাখি। প্রথমত, ওই যে দেখবেন একটা পক্ষ আছে যারা ভ্যাকসিন, পার্শ্ব প্রতিক্রিয়া থেকে শুরু করে নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিভিন্ন রকমের যে ক্ষতিকর দিক, সেগুলো নিয়ে কোনো কথা বলে না। তারা শুধু ওই ভাষা নিয়ে পড়েছে। হ্যাঁ, অবাঙালিদের প্রতি, বিশেষ করে হিন্দি ভাষীদের প্রতি তাদের বেশ আক্রমণ হয়। খেটে খাওয়া মানুষ,
তাদের বিরুদ্ধেও তারা মাঝে মাঝে খেপে খেপে যায়। এগুলো আসলে বুঝতেই পারছেন, গভীরে গেলে বুঝতে পারবেন, এটাও ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এই বিষয়গুলো কিন্তু তারা এড়িয়ে যাচ্ছে। এই যে বেসরকারিকরণ বলুন, এতে করে কিন্তু হিন্দু মুসলমান থেকে শুরু করে বাঙালি অবাঙালি এই যে করোনামৃতের পার্শ্ব প্রতিক্রিয়া তার শিকার কিন্তু সবাই হচ্ছে। কিন্তু ওই যে আমাদের দেশের মানুষ, আমরা মানে বিশেষ করে আমরা তো ওই যে আমাদের মগজটা কাজ করে না, আমরা হয় ধর্ম বুঝি, আর যারা ধর্ম না বোঝেন তারা ভাষা বোঝেন, আর যারা ভাষাটা না বোঝেন তারা লাল বোঝেন নয় গেরুয়া বোঝেন, মানে কোনো একটা দিক বোঝেন, লাল হোক গেরুয়া হোক, মানে হয় রাজনৈতিক দল নয় ভাষা নয় ধর্ম, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল মানে করে বিভক্ত করে বিভাজিত করে শাসন করার এত সুবিধে আমাদের দেশ ছাড়া আর কোথাও পাবেন না। তাহলে এতে করে কি হচ্ছে, একদিকে এই পক্ষের লোকজন তারা বেশ দারুণ খুশি, হ্যাঁ দারুণ খুশি, এই তো হ্যাঁ খুব না, এই রাজ্যে থাকবে, হ্যাঁ আর থেকে বাংলা বলবে না, অন্য রাজ্য থেকে আসবে, এসে বিনা পয়সায় চিকিৎসা নেবে, দেখ কেমন লাগে, ব্যাস ভালো হলো। এইবার কি হবে ভাবে, তাই তো কি সুন্দর হলো এবার আমাদের হাসপাতালের ওপর, সরকারি হাসপাতালের উপর চাপটা কমে গেল, এবং সরকার জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার এতে করে নাকি পারছে না, কারণ লোনের বোঝা ঋণের বোঝা চেপে যাচ্ছে, মানে সরকারের সামর্থ্য নেই। বেশ ভালো কথা। তাদের মানবিক দিকটা কোথায় গেল, চিকিৎসার দিকটা কোথায় গেল? তো কদিন পরে রাস্তায় যদি পড়ে থাকে একজন মানুষ, সে অবাঙালি হোক আর বাঙালি হোক, হ্যাঁ তাকে কি আপনি সঙ্গে করে কোথাও নিয়ে যাবেন না? হ্যাঁ, তো নিয়ে যাওয়ার আগে তো আপনাকে তাহলে ভাবতে হবে, ওরে বাবা এ তো অবাঙালি, এখন তো সে তো অসুস্থ বা দেখা গেল অজ্ঞান হয়ে গেছে দুর্ঘটনার ফলে, পকেট থেকে আপনি কি আধার কার্ড ভোটার কার্ড হাতড়ে বের করবেন যে এটা এই রাজ্যের নাগরিক কিনা? নাহলে তো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না, গেলে তো আবার ওনার কাছে টাকা পয়সা আছে কি না, এইসব সমস্যা, কীরকম দুর্ভাবনা বলুন দেখি, শেষে আপনার গাটের কড়ি চলে যায় কি না। তো এইরকম অনেক মানুষ তো এমনিতেই মানুষের পাশে দাঁড়ায় না। তা এই বিভাজনের ফলে, ধর্মীয় বিভাজন, ভাষা বিভাজন দিয়ে মানুষকে আরও বেশি করে বিভ্রান্ত করে দেওয়ার একটা বড় সুযোগ এলো, তাই তো? এ একটা বড় সুযোগ। এবার অন্য রাজ্যও একই রকমভাবে এখান থেকে দেখে শিখবে, তাই নয় কি? দেখে শিখবে, যে ওরাও বলবে বা তাহলে আমরাও করি, হ্যাঁ বাস দারুণ এই খেলাটা খেলা হবে। অর্থাৎ মূল যে ইস্যু, বেকারত্ব, দারিদ্র্য, বেসরকারিকরণের ফলে কোটি কোটি মানুষ আগামীতে জীবিকা হারাতে চলেছেন, এবং পার্শ্ব প্রতিক্রিয়াতে আরও ভয়ঙ্কর হতে চলেছে, যেটা আমাদের সামনে এখনও আসেনি। আমি বারবার বলি এখনও কিছুই দেখেননি, সেইগুলো নিয়ে কারো কোনো উচ্চবাচ্য থাকলো না। অর্থাৎ কেউ ধর্ম নিয়ে মেতে গেল, তো কেউ ভাষা নিয়ে। কি সুবিধে বলুন দেখি? পাশাপাশি আড়াল থেকে কে হাসছে? বেসরকারি মালিক, কর্পোরেট, হ্যাঁ আপেল আপেল একদম না। তো না, ওটা আপেল নয়, ওটা হচ্ছে দেবতা অ্যাপোলো। আমি সেদিন বললাম না যে এরকম অনেক চিকিৎসা, বড় বড় মানে গ্রিক দেবদেবীর নামে যে ডাক্তাররা শপথ নিতেন, আপনারা জানেন এখনও নেন, হ্যাঁ হিপোক্রেটিক ওথ বলা হয়, তো তা অ্যাপোলো তার মধ্যে পড়েন আর কি। তো এখন তার নামে যদি কেউ হাসপাতাল করে ফেলেন, তো তাদের করতেই পারেন, সে অধিকার আছে। সবই আমাদের দেশের, আমরাই তো করছি, আমাদেরই তো লোকই তো ডাক্তার হচ্ছে, তারাই তো চাকরি করছে, আমরাই তো আমাদের পরস্পরকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছি। কেউ একটু বেশি খেতে পাচ্ছি, ব্যাংক ব্যালেন্সটা মোটা করে ফেলছি, আর কেউ কম পাচ্ছি না। তবে সুযোগ পেলে সেও কি ছাড়তো না, ব্যতিক্রম নমস্য। তো এই আমাদের মধ্যে খেবিটা, ওরা এই কারণেই নিয়েছে। তো যাই হোক, তো এবার বেসরকারি মালিক কি ভাবছে? খুশি হচ্ছে কেন বলুন তো? এইবার ধরুন এই যে যারা অবাঙালি বলুন বা যাই হোক, ভিন রাজ্যের, আমি অবাঙালি বলবো না, ভিন রাজ্যের বলবো, ভিন রাজ্যের মানুষ বিশেষ করে সেটাই বলা হয়েছে। তো এ রাজ্যের তো অধিবাসী হিসেবে অনেক অবাঙালিও আছেন, মানে যারা তো, তবে ওই যে বাংলা ভাষা বলতে না পারলেই এখন অবাঙালি হয়ে গেছে, ব্যাপারটা এইরকমই দাঁড়াচ্ছে। আবার কেউ আবার এমনও বলেন যে হিন্দু না হলে বাঙালিও বলা যাবে না, মুসলমান অথচ বাংলা ভাষায় কথা বলে তাদেরকেও বাঙালি বলা যাবে কিনা, এ নিয়ে অনেক রকম বিতর্ক আছে, এবং এই বিতর্কগুলো কিন্তু শাসকদের খুব কাজে লাগে, তাই না বলুন তো? তো যাই হোক, এবার বেসরকারি ভাবছে বাহ কী মজা, তাহলে এই লোকগুলো আমার কাছে এবার আসবে কেন? আরে পয়সা দিয়ে যদি সরকার করতেই হয়, তাহলে সরকারি হাসপাতালে যাব কেন? দুটো পয়সা বেশি দিয়ে বেসরকারিতেই দেখাবো, কি বুঝলেন? অর্থাৎ ঘুরিয়ে, সরাসরি তো বলা যায় না,
সরাসরি তো বেসরকারিকরণ করা যায় না সরকারি চিকিৎসা ব্যবস্থার। মানুষ তো খেপতেই পারে, ভাঙচুর করতেই পারে টুকটাক, হ্যাঁ, বড়সড় না হলেও। কারণ তাই কীভাবে করতে হবে? কায়দা করে করতে হবে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি ইমপ্লিমেন্ট করে করতে হবে, যাতে করে অন্তত কিছু মানুষ 50% খুশি হবে, 50% অখুশি হবে, এটা ব্যালেন্স হয়ে গেল। অর্থাৎ ঝামেলাটা হবে না, সমর্থনও কিছু না কিছু পাওয়া যাবে। কিন্তু যারা এই সমর্থন করছেন, মানবিক দিকটাকে যারা ভাবছেন না, যারা ভাবছেন এই তো দেখ কেমন লাগে, হ্যাঁ বাংলা বলবি না, তারা কিন্তু ভুলে যাচ্ছেন এটা কিন্তু সূত্রপাত মাত্র। প্রথমে একটা দিক শুরু করতে হবে, তো কোনো জায়গা থেকে বেসরকারি মালিকদের হাত শক্ত করতে তো কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সরাসরি একবারে করা যাবে না। তাহলে কি করতে, এইভাবে শুরু করে তারপর আস্তে 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 এই রাজ্যের যারা জনতা তাদের জন্যও আর ফ্রি থাকবে না সরকারি চিকিৎসা ব্যবস্থা। এটাই পলিসি। মিলিয়ে নেবেন, ভিডিও তো থাকবেই, যারা দেখেন, যারা সঙ্গে রয়েছেন তারা মিলিয়ে নেবেন যে আমি এই কথাটা বললাম ধাপে ধাপে এটা হতে চলেছে কিনা। হতে বাধ্য, মিলিয়ে নেবেন। তাহলে এটা গেল প্রথম খবর। এবারে আসছি শিক্ষা সংক্রান্ত খবর। আমি বহু আগেই বলেছি যে জাতীয় শিক্ষানীতির উপরও আমার অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আলোচনা রয়েছে, প্রায় 50 পাতা, এবং বহুবার বলেছি যে এই নতুন বিশ্ব ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা, যেমন গণপরিবহন আগে বলেছি, তারপরে যে সরকারি চিকিৎসা ব্যবস্থা বলেছি, এবং অবশ্যই সরকারি শিক্ষা, এবং সেটাকেও ঘাট থেকে নামিয়ে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে, তাই তো। তো এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দিই। মহারাষ্ট্র সরকার, সেপ্টেম্বরের খবর সম্ভবত, এটা সব রাজ্যেই আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে, তারা ঘোষণা করেছে যে বেসরকারি মালিক সংস্থা, কর্পোরেট, তারা কোনো একটি বা একাধিক স্কুলকে 5 বছর বা 10 বছরের জন্য দত্তক নিতে পারে, অ্যাডপ্ট করতে পারে। কি সুন্দর না? হ্যাঁ, এবং এই দত্তক নেওয়ার শর্ত কি? তো সেই স্কুলগুলোতে বা যে স্কুলটিকে তারা দত্তক নেবেন, বুঝতেই পারছেন এখানে আপনার আমার মতো লোক কি আর স্কুলকে দত্তক নিতে পারে? অর্থাৎ বিল গেটস, মাইক্রোসফট, এরা তো পা বাড়িয়েই আছে এবং বিভিন্ন দেশের বা রাজ্যের সঙ্গে চুক্তি হয়েই আছে। আদানিও রয়েছেন, আম্বানিও রয়েছেন, তারা ভাগাভাগি করে এই কাজগুলো করবেন। অর্থাৎ ক্লাস্টার অফ স্কুলস বলুন বা একাধিক স্কুল, একটা স্কুল কেউ নেবে না, লিখে রাখুন। অর্থাৎ বিভিন্ন এলাকাভিত্তিক স্কুল তারা নেবেন এবং সেখানে তারা নাকি ক্যাশ দিতে পারবেন না, তবে লাইব্রেরি উন্নয়ন, বিল্ডিং উন্নয়ন, রং করা থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে তারা নাকি কাজ করবেন। মানে ফিল্যান্থ্রপ যারা রয়েছেন, মানবিক ফিল্যান্থ্রপিক অর্গানাইজেশন। আর এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্যান্থ্রপ কে বলুন তো? সবচেয়ে বেশি মানবতাবাদী, সবচেয়ে বড় মানবতাবাদী কে বলুন তো? আরে বাবা, বিল গেটস মহাশয়। হ্যাঁ, দেখবেন ওর সম্পর্কে উইকিপিডিয়া বলুন, যে কোনো জায়গায় দেখবেন ও শুরুই হয় মানবিকতা দিয়ে। উনি নাকি এত দান ধ্যান করেন, অমুক করেন। তো কেন করেন? দান ধ্যানটা কি কেন করেন সেটা কি আমরা জানি না? ওই যে পলিসি তৈরি করে নেওয়ার জন্য। আমি ভাই তোমাকে, এই সরকারকে এত টাকা দিলাম, কিন্তু পলিসিটা আমার মতো করে বানাতে হবে। ব্যাপারটা ওই রকম, ওয়ার্ল্ড ব্যাংকের মতো আর কি। তো উনি পৃথিবীর এখন সবচেয়ে বেশি ভ্যাকসিনে ইনভেস্টমেন্ট ওনার, আপনারা জানেন। এবং এই শিক্ষাক্ষেত্রেও মাইক্রোসফটের সঙ্গে সরকারের যে, আমাদের রাজ্য সরকারের যে চুক্তি রয়েছে, এবং কিছুদিন আগেই দেখবেন, এখনও দেখবেন, এই শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া, হাইব্রিড টিচিং যেটাকে বলা হয়, অফলাইন অনলাইন থেকে শুরু করে বিভিন্ন জাতীয় শিক্ষানীতির রূপায়ণে যে সব কর্মসূচি আছে, সেগুলো তো মাইক্রোসফটের হাত দিয়েই রূপায়িত হবে। সেটা কিন্তু ট্রেনিং প্রোগ্রাম চলছে এবং অনেকেই সেটা ট্রেনিংটা নিয়েওছেন। আগামীতে সেটা ইমপ্লিমেন্ট হলে কী অবস্থা দাঁড়াবে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। তো যাই হোক, তো কী বলা হচ্ছে, 5 বা 10 বছরের জন্য অ্যাডপ্ট করতে পারেন, এবং সেই সময় স্কুলের নামটিও সাময়িকভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভাবতে পারেন, একটা স্কুলের নাম, ঐতিহ্যপূর্ণ স্কুলের নাম হয়তো কোনো মহাপুরুষের নাম হতে পারে, বা যিনি কোনো জমি দিয়েছিলেন স্কুল প্রতিষ্ঠাতা, জানেন সরকারি স্কুল বা আধার সরকারি স্কুলের সবই প্রায় আধার সরকারি স্কুলের, সে মানে কোনো জমিদার বা কোনো উদার মনোভাবাপন্ন মানুষ জমি জমা দিয়েছেন, তার উপরে স্কুল হয়েছে, তার হয়তো
স্ত্রীর নামে বা তার পিতার নামে, পিতামহের নামে, এভাবেই কিন্তু স্কুলগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তো স্কুলগুলোর নাম কিন্তু ওই সময়ের জন্য বদলে যাবে আগে, হ্যাঁ, তবে পার্মানেন্টলি বদলাবে না। মানে ধরুন কোনো কর্পোরেট বা এনজিও, হ্যাঁ, কোনো স্কুলকে 5 বছরের জন্য অ্যাডপ্ট করলো, তো এই 5 বছর অতিক্রান্ত হওয়ার পরে যদি রিনিউ করে তো ভালো কথা, মানে সরকারও টাকা নেবে ওখানে, বুঝতেই পারছেন, তো রিনিউ করে তো ভালো কথা, না হলে আবার নাম আগের মতো নাকি হয়ে যাবে। মানে নাম নিয়ে একটি গামছা টানাটানি, ভাবুন দেখি। মানে 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 আপনার আমার নামটাও আর কতদিন ঠিকঠাক থাকে, পরিবর্তনশীল না হয়, সে নিয়েও আশঙ্কা দেখা যাচ্ছে, কি বলেন, তাই না? তো এবার প্রশ্ন করুন, যে বলছে সরাসরি টাকা দিতে পারবে না, জিনিসপত্র দিয়ে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কম্পিউটার, লাইব্রেরির বই বা ল্যাব তৈরি করে দিয়ে, বিল্ডিং বানিয়ে দিয়ে, এসব করে তারা মানবতাবাদী কাজকর্ম করতে পারবেন। তো আবার প্রশ্ন করুন তো, এই সব ফিলান্থ্রপিক অর্গানাইজেশন তারা বিনা স্বার্থে এইসব করবে? কোনো পলিসি রূপায়ণ করবে না? হ্যাঁ, এইখানটাতেই আসুন, আপনি নিজেকে দিয়েই দেখুন না কেন। তা আপনার যদি ধরুন 5 কোটি টাকা থাকে বা 5 লাখ টাকা থাকে, আপনি একটা স্কুলে এমনি এমনি ওই টাকা দিয়ে বই কিনে দেবেন, ইনফ্রাস্ট্রাকচার কিনে করে দেবেন? হ্যাঁ, কজন দেবেন বলুন দেখি? দেবেন না তো। তাহলে এরা কেন দেবে বলুন দেখি? তার মানে এই যে এই সময়টা পুরো স্কুলটা ওরা অ্যাডপ্ট করে নিল, এবং স্কুল কিভাবে চলবে, কোলের ফি কত হবে, হ্যাঁ, শিক্ষকদের মাইনে কত হবে, কতটা লাভজনক করা যাবে, হ্যাঁ, সেই অনুসারে তারা ইনভেস্ট করবে। অর্থাৎ বুঝতেই পারছেন কোন এলাকার স্কুল তাদের মূলত টার্গেট হবে। আর পাশাপাশি তাহলে কি দাঁড়াবে, যে স্কুলগুলো বেসরকারি মালিকের হাতে অ্যাডপ্টেড হয়ে যাবে, সেখানে যাদের, অর্থাৎ যে এলাকায় ওদের সামর্থ্য আছে অর্থনৈতিকভাবে, গার্জিয়ানরা ট্যাকের করি ফেলে পড়াশোনা করাতে পারবেন, সেই এলাকাগুলোতে এসব হবে। এবং তারা এই যে জিনিসপত্রের মাধ্যমে যে ডোনেট করছেন, 5 বছর 10 বছর ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছেন, ওটাকে বিনা স্বার্থে করবেন, তার 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ তুলে নেবেন আগে, হ্যাঁ। আর বাকি যে স্কুলগুলো, ওই যে এগুলো সুয়োরানি স্কুল হয়ে গেল। আচ্ছা, এবার দুয়োরানি স্কুল, যেগুলো গ্রামেগঞ্জের স্কুল, বুঝতেই পারছেন, যেখানে লাভ নেই, শুধু গরিব মানুষগুলো তাদের সন্তানদের একটু মিড ডে মিল খাওয়াতে পাঠায়, যদি কিছু পাওয়া যায়, কারণ তাদের সামনে পড়াশোনা করে আর উপরে ওঠার সুযোগ নেই। যেটুকু ছিল শিক্ষক হওয়ার, অধ্যাপক হওয়ার, গ্রামগঞ্জ থেকে তো অনেকেই হয়েছেন, আমার পরিচিত অনেকেই হয়েছেন, সেই সুযোগটাও এখন শেষ, তাই তো? তাহলে ওরা শেষ করে দিয়েছে, তাহলে এই স্কুলগুলো কি হবে? এগুলো কি থাকবে? কিভাবে থাকবে? এইগুলোর জন্য সরকার কি ব্যয় বরাদ্দ করবে, বাড়াবে না। কি এই নিয়ে, এই যে সুয়োরানি দুয়োরানি মডেল তৈরি হতে চলেছে, এবং এটা যে সমগ্র দেশেই বলবৎ হবে, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এ নিয়ে ভিন্ন আরেকটি ভিডিও করার দরকার আছে বলে আমি মনে করি। তো অর্থাৎ শিক্ষা জনগণের জন্য আর সবার জন্য থাকলো না, ওদের সর্বশিক্ষা অভিযানের একটা ওরাই কিন্তু করেছিল এটা, এই সবার জন্য শিক্ষা, তাতে করে মগজ ধোলাই করা যায়, সেই প্রয়োজনটা এখন ফুরিয়ে গেছে। কারণ এখন সরাসরি বেসরকারি মালিক এবং ডিজিটাল কন্ট্রোল এবং এআইয়ের মাধ্যমেই প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের মাধ্যমেই মগজ ধোলাই করা সম্ভব হচ্ছে, হাতে হাতে স্মার্টফোন তুলে দেওয়াও সম্ভব হয়েছে। তো যাই হোক, তাহলে এই মডেলটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিক্ষোভ হয়েছে, এবং এই মডেলটা যে বিভিন্ন কায়দায় সমগ্র দেশে বলবৎ হবে, এটা আমি বহু আগেই বলেছিলাম। এটাকে আপনি যে নামেই ডাকুন, পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, বা বেসরকারিকরণ, যেভাবেই হোক না কেন, এটা মহারাষ্ট্র ইতিমধ্যেই আইন হয়ে গেছে। আমি লিঙ্ক দিয়ে দেব, আপনারা পড়ে নেবেন। পরবর্তী খবরে আসছে, আমাদের রাজ্যের খবর, এটা শিক্ষা সংক্রান্ত খবর। কোনো একটি স্কুলে এক বিডিও সাহেব ক্লাস নিতে ঢুকে পড়েছেন এবং ক্লাস নিয়েছেন এবং শিক্ষকদের ভালো পড়ানোর আবেদন করেছেন। বেশ ভালো কথা। বিডিও সাহেব তিনি একসময় শিক্ষক ছিলেন,
তিনি প্রশাসকও বটে, তার অধিকার আজ থাকতেই পারে, তিনি স্কুলে গিয়ে পড়িয়েছেন। কিন্তু খেয়াল করে দেখুন, এটা কি আগে ঘটেছে? মানে 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে সরকারি স্কুল তো বা আধা সরকারি স্কুল তো আর নতুন নয়। তখন কি কোনো বিডিও সাহেব বা এসডিও সাহেব ক্লাস নিয়েছেন? আমার তো জানা নেই। নিলেও এরকম চাউর করে খবর করার ব্যাপার তখন ছিল না নিশ্চয়ই। তো যাই হোক, তো কেন নেওয়া হলো? এবং এই যে শিক্ষকদের ভালো করে পড়ানোর কথা বলা হলো, এখানে কি বার্তা দেওয়া হলো? এবং এটা খবর চারদিকে চাউর করা হলো। তার মানে কি শিক্ষকরা ভালো করে পড়ান না? গভীরে যান। হ্যাঁ, অবশ্যই এক শ্রেণীর শিক্ষক আছেন ফাঁকিবাজ, বা তাদের পড়ানোর যোগ্যতা নেই, বা তারা দুর্নীতির মাধ্যমে হয়তো শিক্ষকতা করছেন, ভালো কথা। কিন্তু তারা তো একটা অংশ মাত্র। তো বাকি শিক্ষক যারা এখনও যত্ন নিয়ে পড়ান, ভালোবেসে পড়ান, পরিশ্রম করে পড়ান, তাদেরকেও ছোট করা হলো না। এমনভাবে খবরটা খেয়াল করে দেখুন, আমি বারবার করে বলেছি যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার জন্য একদিকে যেমন সরকারি পলিসি আদালতকে ব্যবহার করা হচ্ছে, যেমন নিয়োগ না করা এবং বিভিন্ন নিয়োগকে আদালতের মধ্যে আটকে দেওয়া, পাশাপাশি মিডিয়াকেও ব্যবহার করা হবে। আমি বহু আগেই বলেছি, মিড ডে মিল থেকে শুরু করে দুর্নীতি তথাকথিত। আচ্ছা বলুন তো, এই যে বেসরকারি স্কুলগুলো নিয়ে এই সাম্প্রতিককালে কোনো খবর আপনারা শুনেছেন যে সেখানে ভালো পড়ানো হচ্ছে কি না, ফিস কত, কোনো উচ্চবাচ্য শুনেছেন? না, সেখানে সব ভালো, অল হাঙ্কি ডোরি, দারুণ, কোনো ব্যাপারই নেই। মানে যত রকম দুর্নীতি, যত রকম অপদার্থতা, যত রকম অক্ষমতা, সব সরকারি স্কুলেই। কেন বলুন তো? ওটাই তো টার্গেট। তাই জনমানসে একটা নেতিবাচক ছবি ওরা বিভিন্ন কায়দায় তৈরি করা হচ্ছে। আমি তো বলছি না সরকারি স্কুলের শিক্ষকদের মধ্যে নেতিবাচক ব্যাপার নেই, তারা সবাই দারুণ পড়ান, আমি তা কিন্তু বলছি না। কিন্তু একটা সংখ্যক তো মানুষ আছেন যারা পড়ান, কিন্তু তাদেরকেও কিন্তু এই একইভাবে নেতিবাচকভাবে তাদেরকে চিত্রিত করা হচ্ছে। এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত, আমি বহু আগেই বলেছি। এবং একই সঙ্গে দেখবেন আরও একটি খবর আপনাদের চোখে পড়ে থাকবে। কোন এক স্কুলের শিক্ষিকা, তিনি বেড়াতে গিয়েছেন পড়ুয়াদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে। আপনারা জানেন যে স্কুল থেকে বেড়াতে যাওয়া বা শিক্ষামূলক ট্যুরের ব্যাপার থাকে। সেইখানে তিনি নাকি কোনো এক ছাত্রকে জড়িয়ে ধরেছেন, ঘনিষ্ঠভাবে ছবি টবি উঠেছে, সেটা এখন ভাইরাল হয়ে গেছে। বেশ 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 তা উনি বলেছেন উনি মায়ের মতো দেখেন, মা হিসেবেই ছবি তুলেছেন। বেশ, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার বক্তব্য যে এই ধরনের ঘটনা কি প্রথম ঘটল? আগে ঘটেনি। শিক্ষকের সঙ্গে পড়ুয়ার সম্পর্ক বা এই ধরনের সম্পর্ক কি প্রথম ঘটল? না আগে ঘটেনি? আলবাত ঘটেছে, আমি জানি ঘটেছে। কিন্তু এখন হঠাৎ করে এই মাই হোক, মা হিসেবেই হোক বা অন্য কিছু হিসেবেই হোক, যে ছবিগুলো বিভিন্ন মিডিয়া দায়িত্ব নিয়ে ভাইরাল করছে, এবং সব পেড মিডিয়া আপনারা জানেন, এবং মানুষও বেশ এগুলো টিআরপি ভালো আর কি। মানুষ তো আমাদের মতো মানুষ যারা জীবন বাঁচাতে পারে, প্রাণ বাঁচাতে পারে, সেই সব লেখা বা বইপত্র তো সবাই বা ভিডিও সবাই তো দেখেন না, এবং তাদের জন্য মহাকাল সেই জায়গাটা ঠিক করেও রেখেছেন, তারা সেদিকেই যাচ্ছেন। তারা বেশ মাতামাতি করছেন, লাফালাফি করছেন। তারা বুঝতে পারছেন না এটা একটা ষড়যন্ত্র, এবং এতে করে তাদের যে পিতা মাতারা স্কুলে পড়ান, তাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব স্কুলে পড়ান, তাদেরকেও নেতিবাচকভাবে পোট্রে করা হচ্ছে, এবং জনমানসে এমনভাবেই প্রচার করা হচ্ছে যে শিক্ষকদের মধ্যে, সরকারি শিক্ষকদের মধ্যে শুধু দুর্নীতি ঢুকেছে এমন নয়, ঘুষ ঢুকেছে এমন নয়, চরিত্রহীনতাও ঢুকে গেছে। মানে ব্যাপারটা এই রকম। দেখবেন খেয়াল করে, এটা একটা ব্যক্তিগত ব্যাপার মাত্র, বিরল ঘটনাও বলা যেতে পারে। কটা ঘটে এরকম বলুন দেখি? তো সেটাকেই এমন করে সরকারি স্কুল, সরকারি স্কুল, সরকারি স্কুল, সরকারি দিদিমণি, সরকারি শিক্ষিকা বলে যেভাবে খবরটা ছড়ানো হচ্ছে, গভীরে গেলেই বুঝতে পারবেন এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার জন্য ওরা সর্বশক্তি নিয়োগ করেছে। হ্যাঁ, ওরা সর্বশক্তি নিয়োগ করেছে, এবং এর ফলে কাদের সর্বনাশ হবে, কাদের ক্ষতি হবে? আমরা যারা গভীরে যাচ্ছি না, ভাবতে চাইছি না, তারা তো আমরা হো হো করে হাসছি, তারা ভাবতে পারছি না। আমরা আসলে দৃশ্য মানেই অভ্যস্ত, যা দেখা যাচ্ছে, ভেতরে গভীরে যেতে পারি না। খবরটা কেন করা হলো, কী উদ্দেশ্যে করা হলো, কতটা ঘটনা, কতটা রটনা, কেন এতদিন করা হলো না,
ঠিক এই সময় এই সব খবর হচ্ছে কেন? যত শিক্ষকের মধ্যে মারধর থেকে শুরু করে যত রকমের খবর, সব কিছু সরকারি শিক্ষকদেরকে নিয়ে কেন হচ্ছে? বেসরকারি স্কুলের বা বেসরকারি শিক্ষক শিক্ষিকাকে নিয়ে কোনো খবর নেই কেন? এটা কি সত্যি নৈতিকতার জন্য, মানুষকে ভালো করার জন্য, মানুষকে ভাবানোর জন্য, না সরকারি শিক্ষাকে ধ্বংস করবার জন্য, জনগণের মনকে বেসরকারি দিকে ঠেলে দেওয়ার জন্য, যাতে করে তাদেরকে বারবার করে এই বার্তাটায় দেওয়া যায় যে সরকারি শিক্ষক মানেই হচ্ছে অযোগ্য, মানেই হচ্ছে, এখন চরিত্রহীন ব্যাপারটাও যোগ হয়ে গেল। তো এরকম এটা তো ইনি তো শিক্ষিকা, শিক্ষকদের নিয়ে এরকম খবর মাঝখানে বেশ কিছু বেরিয়েছে এবং আমি বলবো এটা আগামীতে আরও বাড়বে। সতর্ক থাকুন নিজেরা এবং সচেতন করুন সহশিক্ষকদের, সহকর্মীদের, এবং যাতে করে আপনারা অন্তত শুধুমাত্র মহার্ঘ ভাতা অবশ্যই আপনাদের ন্যায্য দাবি হতেই পারে, আমি বারবার বলেছি, কিন্তু এই গভীরে ষড়যন্ত্রটা বোঝার চেষ্টা করুন, নইলে কিন্তু আমও যাবে, ছালাও যাবে। ঐক্যবদ্ধ হন, নিজেদের মধ্যে মারামারি করবেন না। মানে অন্তত আমি দেখেছি শিক্ষক গ্রুপে কিভাবে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়ে তারা কীরকম মন্তব্য করেন। আর খেয়াল করে দেখুন যে বিডিও সাহেব যিনি ক্লাস নিয়েছেন তিনিও কিন্তু সরকারি কর্মচারী, তাই তো? আর যাদেরকে ভালো পড়াতে বলছেন শিক্ষকদেরকে, তারাও সরকারি কর্মচারী। ব্যবহারটা খেয়াল করুন কিভাবে মিডিয়া ব্যবহার করা হচ্ছে, তাই তো? মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। তো এরপরে বিডিও সাহেব তো পড়িয়েছেন, ঠিক আছে, এরপরে অন্য কেউ তো ক্লাসরুমে ঢুকে যদি পড়ান, সেই প্রস্তুতি তৈরি হচ্ছে। আপনারা তো জানেন কে পড়াবেন, কারা পড়াবে। এই যে স্কুল অ্যাডপশন পলিসি চলে এসেছে, বুঝতেই পারবেন কোন দিকে যাচ্ছি আমরা। তো যাই হোক, আজ এই পর্যন্তই। প্রশ্ন করুন, প্রশ্নে থাকুন। মেইন স্ট্রিম মিডিয়ার সমস্ত খবরকে চোখ বুজে বন্ধ করবে, বিশ্বাস করবেন না, প্রশ্নে থাকুন। আজ এই পর্যন্তই, আবার আসব।